আসসালামু আলাইকুম সবাইকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি হলো শুভকামনা। স্বপ্ন বাস্তবতা কৃষি প্রজেক্টের পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে হাজির হলাম আপনাদের দেখানোর জন্য। দেখেন, আপনি যদি একই জমিতে ধান চাষ এবং মাছ চাষ করেন, আপনাকে অবশ্যই প্রাকৃতিক খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব এবং নজর রাখতে হবে। সেই প্রাকৃতিক খাদ্য কোন জায়গা থেকে কিভাবে উৎপাদন করা যায় এবং তৈরি করা যায়, সেই প্রক্রিয়াটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং দেখানোর চেষ্টা করতেছি। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এখানে একই জমিতে ধান চাষ এবং মাছ চাষ করা হচ্ছে। এই ধান চাষ এবং মাছ চাষের জন্য দেখতেছেন আমি জমিতে ক্ষুদি পানা, যে পানা মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই পানা মোটামুটি সব মাছই খেয়ে থাকে। তা আমি এখানে সরপুঁটি, তেলাপিয়া এবং বাংলা মাছ জাতীয় কিছু মাছ ছেড়েছি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, ধানের জমিতে কিন্তু অনেক তুলনামূলক গোচা কম দিয়েছি। ধান রোপণ করেছি অনেক দূরত্ব করে। যদি আপনি একই জমি থেকে ধান চাষ এবং মাছ চাষ করতে চান, অবশ্যই ধানের দূরত্ব রাখতে হবে, কারণ মাছ সঠিক অক্সিজেন এবং আলো বাতাস না পেলে মাছ মারা যাবে এবং বৃদ্ধি হতে ব্যাঘাত হবে। তো সেই জন্য আপনারা এতটুকু দূরত্ব অবশ্যই রাখবেন, যেন জমিতে আলো বাতাস সহজেই চলাচল করতে পারে। প্রিয় দর্শক, আরও আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আপনারা, আমি যে জমিতে আছি, এই জমির মাঝখানে দিয়ে আমি ফাঁকা কিছু জায়গা রেখেছি, যেন মাছ অতি সহজেই চলাচল করতে পারে এবং খাবার সংগ্রহ করতে পারে, ছুটাছুটি এবং খেলা করতে পারে। মাছ যদি ছুটাছুটি না করতে পারে, মাছে জড়তা চলে আসে এবং বিভিন্ন পরজীবী রোগ জীবাণু বাসা বাঁধে এবং বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক পানিতে জমে থাকে। তাই মাছ চলাচলের জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খালি জায়গা রাখবেন, জানি এই মাছগুলো রাতের বেলায় জমিতে উঠে যায় এবং জমির নির্দিষ্ট একটি জায়গায় আপনাকে গর্ত রাখতে হবে। যখন রোদ্রের পরিমাণ বেশি হবে, তখন মাছগুলো গর্তে চলে আসবে এবং যখন পানির তাপমাত্রা কমে যাবে, তখন আবার জমিতে উঠে যাবে। তো আমি দেখেন প্রিয় দর্শক, এই যে পেঁপে গাছ লাগানো হয়েছে জমিতে, পাশে দেখেন উঁচু জায়গা। আমি প্রচণ্ড রোদ্রি। তো কৃষিকাজ করতে হলে আপনাকে ঝড়, বৃষ্টি, রোদ এগুলো অপেক্ষা করতে হবে। তো আপনাকে কোনো বাধা মনে করা যাবে না। রোদ্রের মধ্যেও মাঠে থাকতে হবে, বৃষ্টির মধ্যেও মাঠে থাকতে হবে। আপনি যদি জমির সঠিক পরিচর্যা না করেন, তো আপনাকে ফসল সেভাবে আসবে না। দেখেন, আমি এক পাশ দিয়ে ধুন্দুল গাছ লাগিয়েছি। দেখেন, আমি একটি ধুন্দুল তোলার চেষ্টা করতেছি। দেখেন এই যে কী সুন্দর অর্গানিক। তো বিষমুক্ত। আমরা বাজার থেকে যে সবজিগুলো কিনে খাই, আসল কথা বলতে আমরা কেউই বলতে পারবো না যে এই বিষ দেওয়া হয়েছে কিনা বা বিষক্রিয়তা আছে কিনা, যে আপেক্ষিত বিষের মাত্রা এবং দীর্ঘায়িত এবং স্থায়িত্ব যেগুলো আছে, যেহেতু আমাদের
কৃষিতে ম্যাক্সিমাম মানুষই অশিক্ষিত এবং অতটা শিক্ষিত না, অত তেমন সচেতন না। তারা জমিতে বিষ প্রয়োগ করতেছে এবং 2-1 দিন পরেই সেই সবজি বাজারে তোলা হচ্ছে। সেই সবজি আমরা কিনে নিয়ে খাচ্ছি, কিন্তু আমরা কেউ জানি না যে বিষটি দেওয়া হয়েছে সেই বিষের বিষক্রিয়তা থাকে 17 থেকে 18 দিন বা 15 দিন বা 25 দিন। তো আমরা যে বিষক্রিয়তা শেষ হওয়ার আগেই যে ফসলটি বা ফলটি নিয়ে খেলাম, তো এইটা খাওয়ার পরে আমাদের শরীরে বিষক্রিয়তা প্রবেশ করলো। এই বিষক্রিয়তার ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগবালাই সৃষ্টি হয়, যার কারণে মানুষ আগের মতো এখন বাঁচে না এবং অতি দ্রুত দুর্বল হয়ে যায়। একটু ঠান্ডা জ্বর হলেই দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। আগেকার মানুষ যেখানে 100 বছর বাঁচত, সেখানে আমরা 60 বছর বা 55 বছর হলে পরেই মানুষ দুর্বল হয়ে পড়ে। কারণ বাজার থেকে যে ফলটি নিয়ে খাওয়া হচ্ছে সেটি আসলে বিষক্রিয়তা মুক্ত নয়, ভেজালে জর্জরিত, ফরমালিন যুক্ত। তো আপনাকে ফরমালিন মুক্ত এবং অর্গানিক বিশুদ্ধ খাবার জন্য নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাকে উৎপাদন করতে হবে এবং যেখান থেকে আপনার বাজার ক্রয় করবেন বা সবজি ক্রয় করবেন, অবশ্যই তার সাথে